স্নিগ্ধ বিষ লিখেছেন সঞ্জিতা আক্তার মুন্নি। পর্ব সংখ্যা 40। ঘরের এক কোণে দেয়ালের সাথে প্রায় মিশে আড়ষ্ট হয়ে দাঁড়িয়ে আছে তৃষ্ণা। তার সর্বাঙ্গ বেতসের মতো থরথর করে কাঁপছে, কপালে বিন্দু বিন্দু জমছে ঠান্ডা ঘাম। অবশ্য এই তীব্র আতঙ্কের কারণ নেহাত অমূলক নয়, বরং সেই ভয়াবহ কারণটি তার চোখের সামনেই জ্বলজ্বল করছে। ঘরের ঠিক মাঝখানে রাখা চামড়ার সোফায় আরাম আয়েসে গা এলিয়ে বসে আছে ওয়াসিম। তার সামনের কাচের টি টেবিলের ওপর রাখা দুটো জগ, একটিতে কড়া গন্ধযুক্ত মদ আর অন্যটিতে লাল টকটকে গাঢ় টকটকা রক্ত। রক্তটা কোনো হতভাগ্য মানুষের নাকি তা কোনো বন্য পশুর, তা ভেবেই তৃষ্ণার শিরদাঁড়া বেয়ে এক শীতল স্রোত নেমে যাচ্ছে। চরম নির্লিপ্ত ভঙ্গিতে ওয়াসিম মদ আর রক্ত একসাথে মেশাচ্ছে, তারপর এক অদ্ভুত পৈশাচিক তৃপ্তিতে গ্লাসের পর গ্লাস সেই গাঢ় তরল গলার নিচে চালান করে দিচ্ছে। সেদিন তৃষ্ণার জ্ঞান হারানোর পর ভোরের দিকে যখন তার চোখ খুলে বালিশে সে নিজেকে একাই আবিষ্কার করে, ওয়াসিম তখন কোথাও উধাও হয়ে গিয়েছিল। আর আজ এই নিশুতি রাত 2টোর দিকে বাড়ি ফিরেই সে মেতে উঠেছে এক বিভৎস উল্লাসে। কই যায় কি করে তৃষ্ণা বুঝে পায় না। ওয়াসিমের জীবনের উদ্দেশ্যটা কি, কী জন্য সে এসব করে? মানুষের জীবনের তো একটা উদ্দেশ্য থাকে, ওয়াসিমের জীবনটা কেমন জানি কোনো কিছুই ঠিক নেই। সব এলোমেলো, বন্য পশুর মতো একটা জীবন পার করছে। নিজের পৈশাচিক তৃষ্ণা মেটানোর পর ধীরে সুস্থে সোফা ছেড়ে উঠে দাঁড়ায় ওয়াসিম। ভারী পদশব্দ তুলে সে একটু একটু করে এগিয়ে আসে তৃষ্ণার দিকে। তার চোখে মুখে এক আদিম বন্যতা। তৃষ্ণার ঠিক সামনে এসে দাঁড়ায়, ঠোঁটের কোণে ঝুলছে এক চিলতে শীতল বাঁকা হাসি। শীতল গলায় ওয়াসিম তৃষ্ণাকে বলে ওঠে, কী রে, এত ভয় পাচ্ছিস কেন? আমার বউ হয়ে থাকার খুব শখ, তাই না? এবার বল, আমি যে একজন রক্তখেকো, এই সত্যিটা জানার পরও তুই কি আমার সাথে থাকবি? ভয়ে তৃষ্ণার কণ্ঠনালী শুকিয়ে কাঠ হয়ে আসছে। দৃষ্টি মেঝেতে নিবদ্ধ রেখে নিজের অস্তিত্বকে আর একটু গুটিয়ে নিয়ে এসে মিনমিন সরে বলল, থাকবো। আপনি ছাড়া এই পৃথিবীতে আমার আশ্রয় দেওয়ার মতো যে আর কেউ নেই। এটা বলেই ওয়াসিমের তীক্ষ্ণ পাল্টা প্রশ্ন ধেয়ে আসে ঠিক তীরের মতো, আর যদি কেউ থাকতো তাহলে? এই একটি প্রশ্নে তৃষ্ণার বুকের ভেতরটা শূন্যে আছড়ে পড়ে। আতঙ্কে তার হৃৎপিণ্ডের স্পন্দন থমকে যাওয়ার উপক্রম হয়। এখন সে কী উত্তর দেবে? প্রশ্নটা বড্ড জটিল, এক মারাত্মক মনস্তান্ত্রিক গোলকধাঁধা। মাথা নিচু রেখেই কাঁপা কাঁপা গলায় ঢোক গিলে তৃষ্ণা বলে, যদি থাকতো তাহলে বিষয়টা অন্যরকম হতো। কথাটি শুনেই ওয়াসিম হাত বাড়িয়ে শক্ত করে তৃষ্ণার কোমর খাবলে ধরে, হ্যাঁচকা টানে তাকে একেবারে নিজের পাঁজরের সাথে মিশিয়ে নেয়। এবার তৃষ্ণা মনে হয় তার শ্বাস ক্রমশ বন্ধ হয়ে আসছে। ইদানিং ওয়াসিমের এই অযাচিত স্পর্শগুলো তৃষ্ণাকে ভীষণ রকম অস্বস্তিতে ফেলে দেয়। আগে তো ওয়াসিম ভুলেও তার দিকে ফিরে তাকাতো না, আর এখন হঠাৎ করেই এমন অদ্ভুত পরিবর্তন হয়ে গেছে। এই যে মাঝে মধ্যে তৃষ্ণাকে নিজের সাথে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে নেওয়া, তীব্র দৃষ্টিতে তাকিয়ে থাকা, কিংবা বিতৃষ্ণায় ভরা কণ্ঠে হলেও দু একটা কথা বলা, সব কিছুই তৃষ্ণার কাছে ভীষণ অজানা ঠেকে। ওয়াসিম এবার তৃষ্ণার কপালে নিজের কপাল ঠেকিয়ে অত্যন্ত ফিসফিসিয়ে বলে ওঠে, কথা এড়াচ্ছিস? কথা কিন্তু এড়াতে পারবি না, বল কী করতি? তৃষ্ণা একদম নিশ্চুপ, তার মুখ দিয়ে কোনো কথা সরে না। বুকের ভেতর হৃৎপিণ্ডটা পাগলা ঘোড়ার মতো ধুকপুক করছে, শরীরটা থরথর করে কাঁপছে। ওয়াসিম উষ্ণ নিঃশ্বাসগুলো তৃষ্ণার অবয়য়ে আছড়ে পড়ে তাকে ভেতর থেকে ক্ষতবিক্ষত করে দিচ্ছে। অনেক কষ্টে নিজের শরীরের ভারসাম্য বজায় রেখে দাঁড়িয়ে আছে সে। তৃষ্ণাকে এভাবে নীরব থাকতে দেখে ওয়াসিম হঠাৎ করেই তৃষ্ণার কামিজের প্যাটের দিকে টেনে ধরে বলে ওঠে, দেখি পেটে কোনো দাগ পড়লো কি না। ওয়াসিমের এমন অপ্রত্যাশিত আচরণে তৃষ্ণা ভীষণভাবে হকচকিয়ে ওঠে। ঘাবড়ে গিয়ে চট করে ওয়াসিমের হাতটা শক্ত করে চেপে ধরে কাঁপা কণ্ঠে বলে, না কিছু হয়নি। তৃষ্ণার এমন বাতাদানে ওয়াসিমের চোখের দৃষ্টি মুহূর্তে বদলে যায়। দপ করে উঠে তার রাগের আগুন দাঁত চেপে বলে, তুই কি আমাকে তোর পেট দেখতে দিবি না? বাধা দিচ্ছিস কেন? আমার তোর সব কিছু দেখার অধিকার আছে। অধিকার শব্দটা শুনেই তৃষ্ণার বুকের ভেতরটা যেমন দাউ দাউ করে জ্বলে ওঠে। সে মানুষটাকে কোনো দিন তার স্ত্রী হিসেবে সামান্যতম সম্মানটুকুও দেয়নি, সে আজ এসেছে অধিকার ফলাতে। একজন নারীর কাছে তার আত্মসম্মান আর সম্ভ্রমের চেয়ে বড় আর কি হতে পারে? একদিন ওয়াসিম নিজের খেয়ালখুশি মতো যা ইচ্ছা তাই বলেছে, যা মনে চেয়েছে তাই
করেছে তৃষ্ণা মুখ বুজে সব সহ্যে নিয়েছে, একটি কথাও ফেরায়নি। কিন্তু আজ ওয়াসিম তার সম্মান নিয়ে টানটানি করছে, অধিকারের বুলি আওড়াচ্ছে, অথচ কোনোদিন স্ত্রীর মর্যাদাই দেয়নি। আজ আর তৃষ্ণা নিজেকে আটকে রাখতে পারে না। সোজা চোখ তুলে ওয়াসিমের চোখের দিকে তাকিয়ে নিজের সমস্ত সাহস সঞ্চয় করে সরাসরি প্রশ্ন ছুড়ে দেয়, আপনি ঠিক কিসের অধিকারের কথা বলছেন? তৃষ্ণার এই অতর্কিত আর ধারালো প্রশ্নে ওয়াসিম আক্ষরিক অর্থে তব্দা খেয়ে যায়। সত্যিই তো, কিসের অধিকারের কথা বলছিল সে? কার অধিকার? কিসের জন্য এই অধিকার? ওয়াসিমের কাছে এই প্রশ্নগুলোর কোনো উত্তর নেই। সে এক প্রকার থতমত খেয়ে যায়। তবে নিজের এই অপ্রস্তুত অবস্থাকে ঢাকতে আর প্রশ্নের দায় থেকে বাঁচতে সে হঠাৎ করে তৃষ্ণাকে সজোরে ধাক্কা দেয় নিজের কাছ থেকে। চরম অবজ্ঞতার সুরে বলে ওঠে, আমার কাছ থেকে সর তুই, আর একদম আমার সামনে আসবি না, তুই একটা কুকুর। তৃষ্ণা খুব ভালো করে জানতো ওয়াসিম এভাবেই উত্তর না দিয়ে পাশ কাটিয়ে যাবে। ধাক্কা দিয়েও নিজেকে দ্রুত সামলে নিয়ে সোজা হয়ে দাঁড়ায় তৃষ্ণা। তারপর কঠিন সুরে উত্তর দেয়, আমি যে কুকুর তা তো আপনি ভালো করেই জানেন, তাহলে এই কুকুরের কাছ থেকে আপনি কিছু আশা করতে আসেন কেন? তৃষ্ণার কথাটা তপ্ত সীসার মতো ওয়াসিমের গায়ে ছেদ করে লাগে। তৃষ্ণার দিকে ক্রুদ্ধ দৃষ্টিতে তাকিয়ে দাঁত কড়মড় করে ওয়াসিম উচ্চারণ করে, তোর কাছ থেকে আমি কিছু আশা করি না। ওই দিন রাগের মাথায় বেশি জোরে আঘাত করে দাগ বসিয়ে দিয়েছিলাম, তাই শুধু দেখতে চেয়েছিলাম, বুঝলি জানোয়ারের বাচ্চা, আর কিছু না। কথাগুলো শুনে তৃষ্ণার ভেতরখানা অবর্ণনীয় এক যন্ত্রণায় গুমড়ে যায়। মন চাইছে ডুকুরে কেঁদে উঠতে, কিন্তু মানুষের মন তো অনেক কিছুই চায়, বাস্তবে কি তার সব কিছুই পূরণ করা সম্ভব হয় না। তাই তৃষ্ণা মাথা নিচু করেই পাথরের মতো দাঁড়িয়ে থাকে। সে জানে ওয়াসিম কথার বেশি উত্তর দিলে বা প্রতিবাদ করলে ওয়াসিমের হয়তো গায়ে হাত তুলবে। সেই মার খাওয়ার ভয়ে তৃষ্ণা বুক ফাটা আর্তনাদগুলো গলার কাছে চেপে রাখে। আরও অনেক কিছু বলতে চেয়েও একটি শব্দ উচ্চারণ করে না। তৃষ্ণাকে এভাবে নীরব থাকতে দেখে ওয়াসিম আর কোনো কথা খুঁজে পায় না। হয়তো তার মন চাইছে আরও কিছু কথা বলতে, কিন্তু তার কথা বাড়ানোর বা কোনো বাহানা বা প্রসঙ্গ দরকার, যা এই মুহূর্তে ওয়াসিমের কাছে নেই। তাই সে রাগে গজগজ করতে করতে হনহন করে ঘর থেকে বেরিয়ে যায়। তৃষ্ণা তার যাওয়ার পানে শূন্য দৃষ্টিতে তাকিয়ে থাকে। বুক চিরে বেরিয়ে আসে একটি দীর্ঘশ্বাস। আর সে মনে মনে নিজেকে বোঝাতে নিজেকে শান্ত করতে বলে ওঠে, আমার মতো এতিম আর অসহায় মানুষদের নিজস্ব কোনো আকাশ থাকে না, যেখানে মন খুলে একটু কাঁদা যায়। আমাদের অধিকার নেই দুঃখ বিলাস করার, অধিকার নেই লোকচক্ষুর সামনে চোখের জল ফেলার, হাজারো কথার আঘাতে শব্দটুকু করতে নেই। বুক ফেটে গেলেও কাউকে বলা বারণ। বুকের ভেতর দাগগুলো দগদগে ক্ষতগুলো সযত্নে লুকিয়ে রেখে সবার কাছে সবটা মানিয়ে নিতে হয় নিঃশব্দে, নিভৃতে এক ছায়ার মতো আমাদের বেঁচে থাকতে হয়। আজ নির্বাচনের শেষ প্রচারণার দিন। দিনভর তুমুল ব্যস্ততা আর উত্তেজনার পর এখন উল্লাসের পালা। প্রচারণার সমস্ত ক্লান্তি ভুলে তৌসিফ আর তার বন্ধুরা হই হুল্লোড় করতে বাড়ি ফিরেই শুরু জমজমাট আড্ডার মধ্যমণি হয়ে ওঠে বোতলের পর বোতল লাল পানি। এক একজন গলাধকরণ করছে গ্লাসের পর গ্লাস, আর নাজেম আর মিনহাস তো মাত্রা ছাড়িয়ে একেবারে বেসামাল। আজ তৌসিফকেও কেউ ছাড় দিচ্ছে না। সে বারবার মাথা নেড়ে নানা করে আপত্তি জানায়, কিন্তু কে শোনে কার কথা। সবাই মিলে জোর করে ধরে কয়েক ঢুক গিলিয়ে দেয় তাকে, আর ওই কয়েক ঢুক পেটে পড়তেই তৌসিরের ভেতর সব জড়তা কেটে যায়, আগ্রহ জাদুর মতো বেড়ে যায়। যে তৌসির একটু আগে আপত্তি করছিল, সে এখন এক জায়গায় বসে আস্ত 3 বোতল গিলে নেয়। এখন সবার নেশা একেবারে তুঙ্গে। নেশার ঘরে কারো আবার সোজা হয়ে দাঁড়ানোর ক্ষমতা নেই, পা টলছে সবার। এর মাঝেই রুদ্র হঠাৎ সব ভুলে পাগলের মতো নাচতে শুরু করে দেয়। রুদ্রকে দেখে তৌসিরও আরও বসে থাকতে পারে না। সেও টলতে উঠে দাঁড়িয়ে নাচে যোগ দেয়। গ্লাসে থাকা মদটুকু এক ঢোকে গিলে নিয়ে তৌসির উঠে দাঁড়িয়ে গলা ছেড়ে গান গাইতে শুরু করে, ধীরে ধীরে চালাও গাড়ি, মাথা ঠান্ডা করে, 80 এর বেশি তুললে গাড়ি পড়বে গিয়ে খাদে, ধীরে ধীরে চালাও গাড়ি, ইঞ্জিন ভালো রবে, 80 এর বেশি তুলতে গেলে অ্যাক্সিডেন্ট হবে, 100 কিলো যাওয়ার পরে রং চা খেয়ে আবার স্টার্ট দিবে, যত গুতাও কাজ হবে না বন্ধ হয়ে যাবে, বিরতিহীন গাড়ি চালাইলে পরে গাড়ি যাবে গরম হয়ে, মোবিল বেশি খাবে, বিরতিহীন গাড়ি চালাইলে পরে গাড়ি যাবে বন্ধ হয়ে, তেল বেশি খাবে। গান গাইতে গাইতে আর পাগলাটে নাচতে নাচতে এক সময় শরীরের সকল শক্তি ফুরিয়ে আসে তৌসিরের। নেশা আর ক্লান্তিতে শরীর আর সোজা করে থাকতে পারে না। বাগান থেকে কোনো মতে হামাগুড়ি দিয়ে মাটিতে শুয়ে শুয়ে টলতে সে শেষমেশে নিজের ঘরের ভেতর এসে বসে।
এদিকে ঘরের ভেতর নাঝা আলমারির সব কাপড় বের করে গুছাতে ব্যস্ত। গত 2 দিন জ্বরে ভুগেই বিছানায় পড়েছিল। জ্বর পুরোপুরি না কমলেও এখন বেশ অনেকটা নিয়ন্ত্রণে এসেছে। ঠিক তখনই টলতে টলতে ঘরে প্রবেশ করে তৌসির। শব্দ পেয়ে নাঝা পিছনে ঘুরে তাকায়। বিয়ের পর এই প্রথম তৌসিরকে এমন বেসামাল অবস্থায় দেখছে সে। এক হাতে মদের বোতল, 2 চোখে হালকা লালচে হয়ে আছে। পরনের সাদা লুঙ্গিটা কোমরে গুঁজা, গায়ের কালো শার্টটা একেবারে এলোমেলো আর চুলগুলো উস্কো খুস্কো। অদ্ভুত ব্যাপার হলো এই চরম মাতাল অবস্থাতেই এই পুরুষটাকে নাঝার কাছে বড্ড মারাত্মক এক ভয়াবহ রকমের আকর্ষণীয় বলে মনে হচ্ছে। মোহবৃষ্টির মতো কিছুক্ষণ একদৃষ্টিতে তাকিয়ে থাকার পরপরই নাঝার ঘোর কাটে। সে বুঝতে পারে তৌসির আকণ্ঠ নেশা করে ফিরেছে। রাগে দাঁত কিরমির করে হাতের কাপড়টা বিছানায় ছুঁড়ে মারে নাঝা। তারপর সোজা এগিয়ে যায় তৌসিরের দিকে। ক্ষিপ্ত বাহিনীর মতো খপ করে তৌসিরের শার্টের কলার চেপে ধরে হিস হিস করে বলে, আপনি নেশা করেছেন কোন সাহসে? তৌসির বিরক্ত হয়ে নাঝার হাতটা নিজের গা থেকে ছাড়ানোর চেষ্টা করে। নেশার ঘরের সামনে দাঁড়ানো নাঝাকে চিনতে পারে না, মনে মনে কুটিরের কোনো এক মেয়েকে ভাবে। তাই বিরক্ত হয়ে জড়ানো কণ্ঠ বলে, এই ধুর মাগি, স্যার আমার বউ কই? আমার বউরে বলাইতে, আমার কৈতরি কই? নেশার তালে তালে তৌসির অন্য কোনো মেয়ে ভাবছে তাকে। এ কথা বুঝতে পেরে নাছার রাগ সপ্তমে চড়ে বসে। কলারটা আরও শক্ত করে সজোরে এক ঝাঁকুনি দিয়ে নাচা চিৎকার করে বলে, আমি তোর বউ, কয় বোতল গিলছিস শালা, যে নিজের বউরে চিনতে পারছিস না? গালিটা নাচা দিতে চায়নি, রাগের মাথায় মুখ ফসকে বেরিয়ে গেছে। কিন্তু কথাটা শুনে তৌসিরের মদের বোতলটা এক পাশে নামিয়ে রাখে। তারপর আচমকাই 2 হাতে নাচার কোমর শক্ত করে চেপে ধরে বলে, তুই আমার বউ? কিন্তু আমার বউ তো আমার সাথে এত ভালো আচরণ করতো না। তুই আমার এত কাছে কেমন এলি? নেশা টেশা করলি নাকি? নিজের মদ গিলে এসব উল্টাপাল্টা নাচাকে নেশার কথা জিজ্ঞেস করছে। অপমানে আর রাগে নাচা ঠাস করে এক চড় বসিয়ে দেয় তৌসিরের গালে আর রাগে কাঁপতে কাঁপতে বলে, বেহায়া নির্লজ্জ, যখনই দেখেছি মেনে নিয়েছি তখনই তার আসল রূপ বেরিয়ে এসেছে। থাকবো না আমি আপনার সাথে। কিন্তু চর খেয়েও তৌসিরের কোনো ভাবান্তর দেখা গেল না, বরং সে নাঝার কোমর আরও শক্ত করে নিজের সাথে টেনে নেয়। জোর করে নাঝার গালে ঠোঁটে চুমু খেতে শুরু করে। মদের তীব্র বিশ্রী গন্ধে নাঝার ভেতরটা গুলিয়ে আসছে কি বিশ্রী গন্ধ। নাঝার চোখ মুখ কুঁচকে নেয়। চুমু খাওয়ার ফাঁকে তৌসির মাতাল গলায় গেয়ে ওঠে, আমার সাথে থাকবি না তো কি তোর দাদার সাথে থাকবি? সবার কথা কষ কিতার লিখা। সিনালগিরি কমাইয়া কর। তুই আমার বউ, আমার সাথে থাকবি তুই। নাঝা নিজের সর্বশক্তি দিয়ে তৌসির কাঁধে বুকে কিলঘুষি মারতে থাকে। তাকে নিজের থেকে সরিয়ে দেওয়ার আপ্রাণ চেষ্টা করে রাগে কাঁপতে কাঁপতে বলে, সরুন আমার কাছ থেকে, সরুন বলছি, সরুন। আপনাকে মেনে নেওয়ায় আমার চরম ভুল ছিল। আপনি 1 নম্বরের একটা জঘন্য লোক, মদ গাঁজা খান। সরুন বলছি আমার কাছ থেকে। কিন্তু তৌসির একচুলও সরে না, উল্টো সে নাঝাকে আরও নিবিড়ভাবে নিজের সাথে চাপড়ে ধরে। নাঝার গলায় মুখ গুজে দিয়ে ঘরের ঘরে বিড়বিড় করে, একটু আদর করি না বউ? ও বউ, কৈতরি গো, ও কৈতরি, একটু এমন করস কেন? আমি তো তোর জামাই, একটা সময় দেই না? নাঝা রাগে আর অপমানে ফেটে পড়ে চিৎকার করে ওঠে, না, দেবেন না চুমু, চাই না আমার এইসব নোংরা আদর। আপনাকে ছাড়ুন, আমি এক্ষুনি বাড়ি যাব, আপনার সাথে থাকবো না, কোনো নেশাখোরের সাথে আমি থাকবো না। তৌসির নাঝার কোনো কথায় কর্ণপাত করে না। নেশার ঘরে আচ্ছন্ন সে তৌসির এবার নিজের খেয়ালে নাঝার কামিজের ভেতর ওরদরে হাত বুলিয়ে দিতে দিতে মাতাল কণ্ঠে আধো আধো স্বরে বলে ওঠে, একটা চুমু খাই তোমার পেটে? নাঝা চরম বিরক্তিতে ভ্রু কুঁচকে সজোরে তৌসিরের হাতটা ঝেড়ে সরিয়ে দিয়ে তীক্ষ্ণ গলায় বলে, না, লাগবে না চুমু খাওয়া, হাত আর মুখ সামলে রাখুন। তৌসির তাও দমে না, নেশায় টলতে টলতে বলে, খাই না একটা চুমু? ও বউ, খাই না একটা চুমু? বললাম না, না মানে না। তৌসির মাতলামি আরও বেড়ে যায়। সে নিজের পায়ে ঠিকমতো দাঁড়াতেও পারছে না। তারপর টলতে টলতে আবদার সুরে বলে, একটা চুমু খাইতে দে না কৈতরি, একটা চুমুই খাই। এবার তৌসির নাঝার কোমর থেকে হাত সরিয়ে ওর 2 গাল আঁকড়ে ধরে। কোনো বাধা না মেনেই নাঝার গালে নাকে আর ঠোঁটের কিনারায় একের পর এক গাঢ় চুমু বসাতে থাকে। সে নেশাজড়িত ললিত কণ্ঠে বিড়বিড় করে বলে ওঠে, ও আমার সিনাল গো, তুই এত সুন্দর কেন? তোরে এত মায়া লাগে কেন? কথাগুলো বলতে বলতে নিজের খোঁজা দাড়ি ভর্তি গলাটা নাঝার শুভ্র তুষারক্রান্তি গালে ঘষতে থাকে সে।
নাজহার পক্ষে এই নোংরামি আর সহ্য করা সম্ভব হয় না, মেনে নেওয়ার সীমা পার হয়ে যাচ্ছে। সে সজোরে ধাক্কা দিয়ে তৌসিরকে নিজের কাছ থেকে ছাড়িয়ে নেয়। এরপর ক্ষিপ্ত পায়ে খাটের পাশে রাখা টেবিলের দিকে তেড়ে যায়। সেখানে থেকে কাচের গ্লাস ভর্তি পানি তুলে নিজেই ঘুরে দাঁড়ায় তৌসিরের দিকে। কিছু না ভেবেই পুরো গ্লাসটা পানি সজোরে ছুঁড়ে মারে তৌসিরের মুখে। চলাৎ করে এক পলসা ঠান্ডা পানি মুখে লাগতেই তৌসিরের নেশার ঘোর কিছুটা কাটে। দু হাতে নাক, মুখ আর কপালের ভেজা চুলগুলো মুছতে মুছতে চরম বিরক্তিতে চেঁচিয়ে ওঠে, কোন মাগির পোলা পানি মারল রে, এ কোন বাইঞ্চু থেরে হালা। চোখ মুখ মুছে সামনে তাকাতেই তৌসিরের বুকটা ছ্যাদ করে ওঠে। চমকে গিয়ে 2 কদম পিছিয়ে যায় সে। বুঝতে পারে তার কপালে অশেষ দুর্গতি আছে। সামনে সাক্ষাৎ রুদ্ররূপ ধারণ করে দাঁড়িয়ে আছে নাজহা। ওর তীক্ষ্ণ রাগী দৃষ্টি তৌসিরকে ভস্ম করে দিতে চাইছে। রাগের তীব্রতায় নাজহার নাকের ডগা পর্যন্ত লালচে হয়ে আছে। নাজহার এই প্রলয়কারী রূপ দেখেই তৌসিরের ভেতর সব মাতলামি উবে যেতে শুরু করে। কেন যে সে আজ নেশা করতে গিয়েছিল, এই আফসোসের মনটা ভরে ওঠে। নাজহার তো আজ তাকে কাছে চিবিয়ে খাবে। মাতাল অবস্থায় সে কী উল্টাপাল্টা করছে কে জানে। নিজেকে সামনে নিয়ে সোজা হয়ে দাঁড়ানোর চেষ্টা করতে করতে তৌসির মনে মনে ডাকে, আল্লাহ, আমি ভালো হয়ে যাবো, আজকের পর থেকে আজকের মতো আমারে বাঁচাইয়া দাও। নাজহা ধীর পায়ে তৌসিরের দিকে এগিয়ে আসে, তবে ওর একেবারে কাছে যায় না। পাশ কাটিয়ে গিয়ে ঠাস করে শক্ত করে ঘরের দরজাটা বন্ধ করে দেয়। তারপর ফিরে এসে একেবারে তৌসিরের মুখোমুখি দাঁড়ায়। বুকে 2 হাত গুজে ধ্বংস করে দেওয়ার মতো রাগী চেহারায় তৌসিরের মুখ পানে তাকিয়ে থাকে সে। তৌসির আমতা করে নিজের মাথায় হাত বোলায়। নার্ভাস ভঙ্গিতে এদিকে ওদিকে তাকাতে বলে, আমার দিকে এমনি তাকাইছস কেন? ওই একটু চাচা রাত ধরে খাওয়াইয়া দিছিল আর কি। এ কথা শুনে নাজহার রাগের পারদ আরও পড়ে যায়। হাত বাড়িয়ে শক্ত করে তৌসিরের পাঞ্জাবির কলার চেপে ধরে সজোরে একটা ঝাঁকুনি দেয় সে। রোষ কষায়িত কণ্ঠে ফেটে পড়ে, চাচারা মরতে বলবে আর আপনি মরে যাবেন? মেনে নিয়েছি বলে একেবারে ঘাড়ে চড়ে উঠে বসবেন? যা ইচ্ছে তাই করবেন, আমি থাকবো না আপনার সাথে। নাজহার এই কথায় তৌসিরের মুখে রাখা বদলে যায়। সে শান্তভাবে নাজহার 2 গালে হাত রাখে। নাজহার সবুজ চোখের গভীরতায় দৃষ্টি নিবদ্ধ রেখে মৃদু আর অথচ গম্ভীর গলায় বলে, আমি ছাড়া তোর কোনো গতি আছে? আমি ছাড়া তুই কাশায় থাকবি? এই ছোটোখাটো বিষয় নিয়ে এমনে কথা কবি না, বলে দিলাম। থুতা ফাড়াইয়া নিমু, কিন্তু ভুল হয়ে গেছে, একটু খাইয়া নিছি, এতে ছাড়ার কথা কস কেন? 2টা মাইরা নিস, ভুল হইলে 2-4টা মাইরা নিস, তাও এসব কথা কইস না। কলিজা হু হু করে ওঠে তোর এই কথা শুনলে। নাজহার সজোরে তৌসিরের হাত সরিয়ে দেয়, কলার ছেড়ে দিয়ে ওকে ধাক্কা মেরে দূরে সরিয়ে দেয়। দাঁতে দাঁত চেপে হিস করে বলে, আসল রূপ এখন বেরোচ্ছে। আজ নেশা করে এসেছেন, কাল গাঁজা খেয়ে আসবেন, এসে মারধর করবেন, পরশু নারী নিয়ে আসবেন। ব্যাস। নাজহা আর কিছু বলার আগেই তৌসিরের ওকে থামিয়ে দেয়। ওর স্বর এবার বেশ কঠোর, এই থুতা সামলা, যা ইচ্ছা কইয়া নে, কিন্তু আমার লগে কোনো মাইয়ারে জড়িস না। মাগিবাস মা পুরুষ এই তৌসির শিখতেন না। তৌসিরের কণ্ঠে এই কদর্য ভাষা আর বিষাদ কুলসতা নাজহার সমস্ত সত্তায় কালকুট বিষের মতো এক অসহ্য তিক্ততা ছড়িয়ে দেয়। নাজহা এই নোংরামি আর সহ্য করতে পারে না। চরম অবজ্ঞতার 2 হাত জোর ঠেলে দেয় তৌসিরের কাঁধে। শিরায় বয়ে চলে শিহরণ, জাগানিয়া রোষে সে বলে ওঠে, আপনি আমার কাছ থেকে দূরে সরুন। আপনাকে আমার সহ্য হচ্ছে না। আপনি আমার সব আশায় পানি ঢেলে দিচ্ছেন। আমি ভেবেছিলাম সব ভুলে একটা সুন্দর জীবন আপনার সাথে শুরু করব, আর আপনি এসব করে বেড়াচ্ছেন। নাজহার এমন বাঁধ ভাঙা রাগ দেখে তৌসির ওকে শান্ত করার জন্য শক্ত করে ওর কোমর জড়িয়ে ধরে নিজের সাথে টেনে নেয়। আকুল স্বরে বলে, নাজহা, আমি নেশাখোর না, বুঝছিস না কেন? ওরা আমারে জোর করে খাওয়াই দিছে, আর খামো না, কসম আর খামো না। তোরে যখন এত অসুবিধা, তাইলে আমি আর খাইলাম না এই শাওয়ার কালা পানি। নাজহার তীব্র অভিমানে ফুঁসে উঠে ধারণ করে, না খান, যান আরও খান, না খান, যান আরও খান। আমি কে যে আমার কথা শুনবেন? এতদিন ধরে কিছু বলেছি না বলে একেবারে মাথায় চড়ে বসেছেন। শুনে রাখুন, আমি আপনার উপর নির্ভরশীল হওয়ার মতো মেয়ে নই। আমি তালুকদারের রক্ত, সেটা ভালো করে মনে রাখেন। বেশি তেড়িবেড়ি করবেন তো চলে যাব, থাকবো না এক মুহূর্ত। 2 চোখ যেদিকে যায় সেদিকে চলে যাব, কিন্তু আপনার সাথে থাকবো না।
নাজহার এই প্রচণ্ড রাগ কোনোভাবেই তৌসির আজ সামলাতে পারছে না। অন্য দিন হলে ঠিকই সামলে নিত, কিন্তু আজ নেশার ঘরে সে কি নিজেই কাবু। তবে নাজহার বারবার এই ছেড়ে চলে যাওয়ার হুমকিতে তৌসিরও এবার ভীষণ রাগ উঠে যাচ্ছে। একটু কিছু হলেই থাকবো না আপনার সাথে, চলে যাব। এই কথাগুলো আর সহ্য হয় না। তৌসির দু হাতে নাজহাকে শক্ত করে ধরে ঝাঁকুনি দিয়ে রাগে আর জেদে বলে ওঠে, তুই থাকবি না মারাস কেলে গিয়া থুদা ফাটাইয়া নিমু। আর একবার এই কথা কইলে। বললাম তো ভুল হয়ে গেছে আমার, আর খামো না, জীবনেও খামো না। তৌসিরের সাথে আর কোনো কথা বাড়াতে চায় না নাজহা। এখন কথা বললে কেবল কথা বাড়বে, তাই একদম চুপ মেরে যায় সে। নিজের কোমর থেকে তৌসিরের হাতটা ছড়িয়ে অন্যদিকে মুখ ফিরিয়ে নেয়। একটা শীতল দীর্ঘশ্বাস ছেড়ে শান্ত গলায় বলে, যা ইচ্ছা করুন, আর কিছু বলবো না আমি আপনাকে। আপনার জীবন, আপনি যা ইচ্ছা করুন, আপাতত আমাকে ছাড়ুন, আমার কাজ করব। নাজহার এমন হঠাৎ শান্ত হয়ে যাওয়া দেখে তৌসির শব্দ করে হেসে ওঠে। ওর দিকে তাকিয়ে বলে, শেষ ঝগড়া করা এনার্জি শেষ, আর একটু কর। এত রাগ ভেতরে পুষে রাখিস না, রাগের দহনে ফাইটটা যাবি তো। তুই তালুকদারের মাইয়া, বললি না কেন বলবি না কেন আমায় কিছু? বলবি, অবশ্যই বলবি, 100 বার বলবি। আমি তোর জামাই, আমারে এই জুতা দেয়াও যদি মারস তাও আমি সয়ে নিমু, কিন্তু তুই তো কথার শুরুতেই ছেড়ে দেওয়ার কথা কস, এটা তো আমি নিতে পারি না। আমারে মার, পা থাইক্কা জুতা খুললা আমার গালে বাড়ি মার, দোষ করছি আমি, আমারে মার, তাও আমার সাথে থাক। কথাগুলি শুনে নাজহার ভেতরে কিছুটা শান্ত হয়। এক দৃষ্টিতে ভাবলেশীন চোখে তাকায় তৌসিরের মুখের দিকে, তারপর ধীরে ধীরে তৌসিরের গালে স্পর্শ করে এক বুক অনুনয় নিয়ে বলে ওঠে, আপনি এত খারাপ কাজ কেন করেন? একটু তো ভালো হইতে পারেন। তৌসির কথাটি শুনে এক চিলতে মেঘে হাসি হাসে। নাজহার হাঁটা নিজের হাতের মুঠোয় পুড়ে নিয়ে আলতো করে চুমু খায়, তারপর নির্লিপ্ত ভঙ্গিতে জবাব দেয়, দুনিয়ায় ভালো খারাপ বলতে কিছু হয় না। যার সাওয়ায় তেল মাইরা চলবা তার কাছে ভালা, আর যার চলবা না তার কাছে খারাপ, এটাই কথা। কথা শুনে নাজহার নরম মুহূর্তে তৌসিরের মুখে এমন কথা শুনে নাজহার মেজাজটা একদম চড়ে যায়। একটু আগেও শান্ত হয়েছিল সে, এখন রাগটা দ্বিগুণ হয়ে জ্বলে উঠেছে। রাগে তৌসিরকে ঝটকা দিয়ে সরিয়ে দেয় নাজহা। তীক্ষ্ণ গলায় বলে ওঠে, শুনুন আমার কাছ থেকে, বলছি শুনুন। একদম অসহ্যকর লোক আপনি, কোনো ভালো কথার যোগ্য নন আপনি। কিন্তু তৌসির কি আর সহজে ছেড়ে দেওয়ার পাত্র? সে হেলায় নাজহাকে কোলে তুলে নিয়ে আদুরে গলায় বলে, আর করুম না, একবারের মতো সার দিয়া দে কৈতরি। নাজহা অভিমানে অন্যদিকে মুখ ফিরিয়ে উদাসীন কণ্ঠে বলে ওঠে, আমি কাউকে ছাড়ছিও না, ধরছিও না, যার যা ইচ্ছা করতে পারেন। আমি কে? আমার কথায় কার কি বা আসে যায়, তাই না? তৌসির তার কোনো জবাব না দিয়ে নাজহাকে এনে বিছানায় শুয়ে দেয়, নিজের গায়ের ভেজা পাঞ্জাবিটা খুলে সযত্নে নিচে রাখে। এরপর ঘরের লাইটটা অফ করে দিয়ে এসে সোজা নাজহার বুকে মাথা রাখে। নাজহা বিরক্তিতে নাক মুখ কুঁচকে অভিযোগের সুরে বলে, নিজের বস্তার মতো শরীর নিয়ে আমার উপর শুবেন না, আপনার ভার নিতে কষ্ট হয় আমার। এ কথা শুনে তৌসির নিজের পুরো শরীরে ভার না দিয়ে কিছুটা সরে যায়। অর্ধেক বার নাজহার উপর ছেড়েই আড়ষ্টভাবে জড়িয়ে রাখে ওর শরীরটা। নাজহাও আর বাধা দেয় না, অবচেতনভাবে তৌসিরের চুলে হাত বুলিয়ে দিতে শুরু করে। নাজহা হঠাৎ শান্ত গলায় বলে ওঠে, আব্বা ফোন করেছিল। তৌসির চোখ বুজে জিজ্ঞেস করে, কি বললো? বাড়ি যেতে বললো। কয়দিন থেকে আসতে বললো? তৌসির সাথে সাথে কড়া গলায় বলে উঠল, না, তোমারে বাড়ি যাইতে দেওয়া সম্ভব না। নাজহার ভ্রু কুচকে আসে। ও পাল্টা প্রশ্ন করে, কেন সম্ভব না? বিয়ে করেছেন বলে একেবারে কিনে নিয়েছেন নাকি? কথাটা শুনে তৌসির নাজহার বুক থেকে মুখ তুলে সরাসরি নাজহার চোখের দিকে তাকিয়ে বলে, বাড়ি গেলে তোমার ওই নোবেলজয়ী গাদ্দার বাপচাচা তোমারে যদি আবার ফেরত না দেয়? কোনো বিশ্বাস নাই তো? খানকির ধরা তো সবগুলোই। নিজের বাবার নামে এমন জঘন্য কথা শুনে নাজহার চুপ থাকতে পারে না। সজোরে তৌসিরের মাথায় ঠাস করে একটা থাপ্পড় বসিয়ে দাঁত চেপে রাগী গলায় বলে ওঠে, আমার বাপ চাচার দোষের ঠ্যাং ধরে সবসময় কথা না বলে আপনার পেটের ভাত হজম হয় না, তাই না? থাপ্পড় খেয়েও তৌসিরের দমে যায় না, বরং আরও স্বর আরও তিক্ত হয়ে ওঠে। ও কটূক্তি করে বলে, যদি পারতাম লসিনাল, তাহলে ওই ইরানে কয়েকটা মিসাইল তোর নোবেলপ্রাপ্ত গাদ্দার বাপচাচার পিছনে দিয়া ভরে দিতাম। এই চূড়ান্ত অশালীন কথাটি নাজহার রাগ যেন সপ্তম আকাশে চলে যায়। লোকটা যা মন চায় তাই বলে দিচ্ছে, সবসময় বেশি বেশি বলে ফেলে। প্রচণ্ড ক্ষোভে তৌসিরকে নিজের উপর থেকে সরানোর জন্য সজোরে ধাক্কা দিয়ে ফুসতে বলে ওঠে,
আমার উপর থেকে সরুন আপনি। আমার বুকে মুখ গুজে আবার আমার বাপ চাচার নামেই বদনাম করেন। কত বড় সাহস আপনার! সাহসের দেখছস কি? সরতাম না আমি, তোর বুকেই ঘুমামো আজ। নাজহা বুঝতে পারে এই এক ঘুয়ে পুরুষকে রাগ দেখিয়ে কোনো লাভ নেই। নিজের সর্বশক্তি দিয়েও তাকে এক চুল পরিমাণও সরাতে পারে না। তাই সে একটা বিরক্তি নিয়ে চুপচাপ শুয়ে থাকে। এই নিয়ে সকালে না হয় ঝগড়া করা যাবে। এখন অনেক রাত হয়ে গেছে, ঝগড়াটা আপাতত তুলাই থাকুক। নাজহাকে হঠাৎ এমন চুপ মেরে যেতে দেখে তৌসির অন্ধকারে ফিসফিস করে বলে ওঠে, কৈতরি। জি? একটা কথা কই, শুনবা? না, আমি তো কালা, শুনতে পাই না, শুনবো কি করে? এই কথা শুনে তৌসির স্বভাবসুলভ খিস্তি আউড়ে বলে, তোমার সাওয়া, সুন্দর একটা কথা কইতাম, কইবার দিলা না। নাজহা বিরক্ত হলেও একটু নরম হয়ে বলে, কি বলবেন বলুন। তৌসির এবার আরও শক্ত করে নাজহাকে নিজের দু হাতের বেড়াজালে আটকে নেয়। নাজহার বুক মাঝারে মাথা গুজে মুচকি হেসে বলে, কৈতরি, আমার সর্বসুখ শুধু তোর মাঝেই। কথাটি শুনে নাজহার ঠোঁটের কোণেও এক চিলতে হাসি ফুটে ওঠে। যদিও কেন জানি কথাটি তার কাছে পুরোপুরি সত্যি মনে হয় না, বড্ড কৃত্রিম ঠেকে। তবুও সে আলতো হাতে তৌসিরের চুলে বিলি কেটে দিতে দিতে শান্ত সুরে বলে, ঘুমিয়ে পড়ুন, আজ রাতে কিন্তু আমি আপনাকে কিছু দিতে পারবো না, একদম আশা করবেন না। তৌসির অন্ধকারে একটা দীর্ঘশ্বাস ছেড়ে নির্লিপ্ত গলায় বলে, সমস্যা নেই। তৌসির ধীরে ধীরে চোখ বুজে নেয়, কিন্তু নাজহার চোখে ঘুম নেই। মনের ভেতর এমন উথাল পাথাল অশান্তি থাকছে, অশান্তি থাকলে ঘুম কারি বা আসে। মন আর মস্তিষ্ক আজ বড্ড ক্লান্ত, আর নিতে পারছে না সে। নিজের ভাবনা, নিজের চাওয়া সব একাকার হয়ে গুলিয়ে যাচ্ছে তার। এমন একটা প্রহরখানেক পেরোনোর পর নাজহার দুচোখ যখন সবে একটু বুঝে আসে, ঠিক তখনই পুষ্পর নম্বর থেকে ফোনে একটি মেসেজ ঢোকে। স্ক্রিনে ফুটে উঠেছে, জামাইয়ের বুকে চিত হইয়া শুইয়া না থাইকা তাড়াতাড়ি নিচে আইয়া দেখা যা কি হইতেছে। মেসেজটা পড়ে নাজহার ফোনটা আগের জায়গায় রেখে দেয়। তারপর তৌসিরকে আলতো করে পাশ ছাড়িয়ে নিতে বলে, একটু উঠুন তো, আমি পানি খাবো। তৌসির ঘুমের চোখেই মেলতে পারছে না। আধা জাগনিতে ঘুম জড়ানো গলায় বলে ওঠে, আমি আইনা দিমু গিয়া। নাজহা ওর মাথা নিচে বালিশটা ঠিক করে এগিয়ে দেয়। এরপর বিছানা থেকে নামতে বলে, না, আপনাকে উঠতে হবে না, আমি নিয়ে আসছি। বলে পানি খালি জগটা হাতে তুলে নেয় নাজহা। এরপর মাথায় ওড়না ভালো করে টেনে নিয়ে পা বাড়ায় ঘরের বাইরে। ঘর থেকে বেরিয়ে করিডোরে এসে দাঁড়াতেই ওর চোখ আটকে যায় নিচের দিকে। সদর দরজা দিয়ে বিবিজান সন্দর্পণে বেরিয়ে যাচ্ছেন। তার হাতে একটা বড় হাঁড়ি, যাতে রাখা কাঁচা গরুর মাংস আর পিঠে। আর বাড়িতে বেশ ঘটা করে পিঠে তৈরি হয়েছে। নাজহাও হাত লাগিয়েছে কাজে। এক পদের প্রায় 100 করে পিঠা বানানো হয়েছে। তখন নাজহা দেখেছিল বিবিজান অনেকগুলো পিঠা নিজ হাতে একটা হাঁড়িতে তুলে আলাদা করে রাখছেন। তখন মনে করেছিলেন হয়তো এমনিই রাখছেন, কিন্তু এখন তো দেখছেন ভিন্ন চিত্র। এই মহিলা এত রাতে এসব নিয়ে কোথায় যাচ্ছে? তীব্র এক কৌতূহল ভেতর থেকে কুড়ে খাচ্ছে নাজহাকে। সেই কৌতূহলের বসেই আগে পিছু কিছু না ভেবেই দ্রুত পায়ে নিচে নেমে আসে সে। খোলা সদর দরজা গলে নিঃশব্দে সেও হাঁটতে শুরু করে বিবিজানের পিছু। বিবিজান সোজা হাঁটতে গিয়ে থামেন উঠানের এই কদম গাছটা নিচে। নাজহা তার পিছু থেকে কিছুটা অন্ধকারে আড়ালে দাঁড়িয়ে লক্ষ্য করছে এই মহিলার কাণ্ডকারখানা। এই মহিলা এত রাতে এসব কি করছেন? নাজহা দেখতে পায় বিবিজান গাছের নিচে হাঁড়িটা নামিয়ে রেখে বিড়বিড় করে কি যেন পড়ছেন। কি বলছেন তিনি? অত দূর থেকে তা স্পষ্ট শোনা যায় না। তবে পরক্ষণে যা ঘটে তা দেখে নাজহার রক্ত হিম হয়ে আসে। সে স্পষ্ট দেখে বিবিজানের পড়া শেষ হতে হাঁড়িটা শূন্যে ভাসতে শুরু করে আর অদ্ভুতভাবে অদৃশ্য হয়ে যায়। এই দৃশ্য দেখে নাজহা বিস্ময়ে ভয়ে একদম স্থবির হয়ে পড়ে। থরথর করে কাঁপতে থাকে তার হাত পা। এই মহিলা কাকে এসব দিচ্ছেন? হঠাৎ বিবিজানের হয়তো মনে হয় তার পেছনে কেউ দাঁড়িয়ে আছে। তাই তিনি ধীরে ধীরে পিছনে ফিরে তাকান, কিন্তু না, কেউ তো দাঁড়িয়ে নেই। এদিকে নাজহা যে জায়গা দাঁড়িয়েছিল, চোখের পলকে সেখান থেকে তাকে আরেকটা গাছের আড়ালে টেনে নেয় পুষ্প। শক্ত করে হাত চেপে ধরেছে নাজহার মুখ। ভয় আর আতঙ্কে নাজহা ঠিকমতো দম ফেলতে পারছে না। পুষ্প নাজহার কানে এসে মুখ দিয়ে ফিসফিস করে বলে, একদম চুপ কর, তাড়াতাড়ি বাড়ির ভেতরে। পুষ্প তড়িঘড়ি করে নাজহার হাত চেপে ধরে, কাউকে কিছু বুঝতে দেয় না। অত্যন্ত সাবধানে এক প্রকার টেনে হিঁচড়েই তাকে নিয়ে বাড়ির ভেতরে অন্ধকারে রান্নাঘরটায় প্রবেশ করে। রান্নাঘরে ঢুকেই সজোরে পুষ্পের হাত থেকে নিজেকে ছাড়িয়ে নেয় নাজহা। চোখে মুখে চরম বিরক্ত নিয়ে ঝাঁঝালো কণ্ঠে বলে ওঠে, কি সমস্যা কি তোমার? আমাকে পুরোটা দেখতে দিলে না কেন? নাজহার এমন নির্বিকার আচরণে পুষ্পের মাথায় রক্ত টকবক করে ফুটতে শুরু করে। সে হিমশীতল
সে আগে হিতাহিত জ্ঞান হারিয়ে খপ করে নাছার খোপা চেপে ধরে, নিজের মুখটা নাছার কানের কাছে নিয়ে গিয়ে হিস করে বলে, আস্তে কথা বল, কি দেখবি? যা দেখার তা দেখলি। ওরা জিন পালে, বুঝিস তুই? তুই যে জীবনটাকে নিজ থেকে বেছে নিয়েছিস, সেখানে ধ্বংস ছাড়া আর কিছুই নেই। খোপা থেকে পুষ্পের হাতটা এক ঝটকায় সরিয়ে নেয় নাঝা। চোয়াল শক্ত করে দাঁতে দাঁত চেপে বলে, তো তাতে আমার কি? ওরা যেমনই হোক, তৌসির তো এমন নয়, আমি তার সাথেই থাকবো। তৌসিরের প্রতি নাঝার এই অন্ধ টান দেখে পুষ্পের রাগ দ্বিগুণ হয়ে জ্বলে ওঠে। চোখে মুখে অবিশ্বাস আর ক্ষোভ নিয়ে সে বলে ওঠে, তুই এই বাড়িতে কী উদ্দেশ্যে এসেছিলি সব ভুলে গিয়েছিস? আর এখন কি না এদের সাথে রঙ্গলীলায় ভাসছিস তুই? পুষ্পের এই কথাগুলো শুনে নাঝা কয়েক মুহূর্তে একেবারে নিশ্চুপ হয়ে একদম পুষ্পের চোখের দিকে তাকিয়ে থাকে। মুহূর্তের মাঝে নাঝার মুখে রেখাগুলো বদলাতে শুরু করে। সেখানে ভর করে এক অদ্ভুত কাঠিন্য, ঠোঁটের কোণে এক চিলতে শীতল ভয়ঙ্কর হাসি ফুটিয়ে তোলে সে। এরপর নিজের ডান হাতের 4টে আঙুল পুষ্পের চোখের সামনে তুলে ধরে গুনতে শুরু করে, 1 2 3 4। ওরা আমার 4জন চাচাকে নির্মমভাবে মেরেছে। ওটা আমি কি করে ভুলবো? এই জানোয়ারগুলোর জন্যই তো আমার ফুফু নিজের শরীরের চামড়া নিজে ছিঁড়ে তিল তিল করে মরেছিল। এদের জন্যই আমার পরিবার বাবার মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে, মৃত্যুকে খুব কাছ থেকে দেখেছে। ওরা আমার ছোট্ট ইয়ারাকে জিন দিয়ে দিনের পর দিন ভোগ করাচ্ছে। আমি কি করে সব ভুলে যাব? আমি কি বোকা নাকি পাগল হয়ে গেছি বলে তোমার মনে হয়? ওরা আমাদের সাথে কি করেছে বলো, কি না করেছে বলো? নাঝার কণ্ঠে চাপা আর্তনাদ আর ভয়াবহ অতীতগুলো শুনে পুষ্প পাথর হয়ে যায়। ওর মুখ থেকে কোনো কথা সরে না। আর কিছু সময় নিয়ে নিজেকে সামলে পুষ্প অস্পষ্ট স্বরে বলে প্রশ্ন করে, সব যদি মনেই থাকে তাহলে তুই ওর সাথে এত মাখামাখি কেন করছিস? নাছা এবার কাজ ঝাঁকিয়ে নির্লিপ্ত কণ্ঠে বলে, করছি কারণ আমার ইচ্ছে তাই করছি। তাতে তোমার কি? আমার যখন যা ইচ্ছে হবে আমি এখন থেকে তাই করব। আর আমি কারোর কথায় বা কারোর পরামর্শে চলছি না। আমার যা মন চায় তাই করব। আমার নিজের জীবন তো বলতে গেলে একবারে শেষ করে দিয়েছ। এখন আর মৃত্যু ভয় নেই আমার। নাঝার মুখে এমন বেপরোয়া কথা শুনে পুষ্প তাজ্জব বনে যায়। এই মেয়েটি আসলে কি বলছে? সে কি শত্রুর পক্ষের নাকি নিজের পরিবারের পক্ষে? পুষ্প হিসাব মেলাতে পারছে না। হঠাৎ একটি সন্দেহ উকি দেয় তার মনে। পুষ্প তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে সরাসরি জিজ্ঞেস করে, নৌমি আপু তো বলেছিল তোদের মধ্যে কোনো ফিজিক্যাল সম্পর্ক নেই, এখনও কি নেই? পুষ্পের চোখের দিকে সরাসরি তাকিয়ে কোনো ধরনের সংকোচ বা বিকার ছাড়াই নাঝা উত্তর দেয়, আছে। তুমি যেদিন এই বাড়িতে এসেছো ঠিক সেদিন থেকেই হয়েছে। কথাটা কানে যেতেই পুষ্পের মাথায় শিরা উপশিরা দপ করে জ্বলে ওঠে। পুষ্প জানতে চায়, তুই কি নিজে থেকে অনুমতি দিয়েছিলি নাকি ও জোর করেছিল তোর উপর? সেই একই নির্লিপ্ত কণ্ঠে নাঝা আবার জবাব দেয়, আমি নিজেই অনুমতি দিয়েছি। আর সহ্য করতে পারছে না পুষ্প। রাগে ক্ষোভে নাঝার থুতুনিটা শক্ত করে চেপে ধরে গলায় স্বর খাদে নামিয়ে বলে, এই মাগি, নিজেকে যখন বাঁচাতে পারতি তাহলে অনুমতি কেন দিলি? আর কয়েকটা দিন অন্তত দেখতে পারতি। নিজেকে সবটুকু এভাবে বিলিয়ে দিতে নিজেকে ক্ষয় করলি কেন? নাঝা পুষ্পের হাত সরিয়ে নিজের মুখটা ঝাড়ি মেরে সরিয়ে চোখের দৃষ্টিতে শূন্যতা আর অহংকার মিশিয়ে দাঁতে দাঁত চেপে বলে, আমি তো আগেই বলেছি আমার যা ইচ্ছা হবে আমি তাই করব। দিনের পর দিন একজন পুরুষের বুকে পড়ে থাকতে থাকতে আমার নারী মন নিজেকে সামলাতে পারেনি, তাই আমি সঁপে দিয়েছি নিজেকে ওর হাতে। আর আমি যথেষ্ট স্যাটিসফাইডও হয়েছি। এর জন্য আমার মনে কোনো বিন্দুমাত্র দুঃখ বা আফসোস নেই। নাঝার মুখে এমন নির্লজ্জের মতো কথা শুনে পুষ্প দাঁতে দাঁত কিরমির করে ঘৃণার মুখ কুঁচকে বলে, স্যাটিসফাইড হয়েছিস? ওয়াও, এত নির্লজ্জ কি করে হয়ে গেলি তুই? নাঝার কোনো প্রক্ষেপ নেই। ও আগের মতোই বলল, আমি এমনই। আর একজন পুরুষের দিনের পর দিন বুকে পড়ে আছি আর তার প্রতি কোনো আকর্ষণ কাজ করবে না, তাই হয়? আমি এখন যা ইচ্ছে তাই করব। আমি এই সংসারে থাকবো। তুমি আমার ভাইদের গিয়ে পরিষ্কার করে বলে দিও আমি এখানে তুমি তোমার ভাইদের গিয়ে পরিষ্কার করে বলে দিও আমি এখানেই থাকবো। কয়দিন পর আমরা একটা বেবিও নেব। ওরা তো আমাকে এই বাড়িতে পাঠিয়েছে মরতে, তাই না? ঠিক আছে, আমি এখন মরবই। আমার লাশ বের হবে এই বাড়ি থেকেই, কিন্তু তার আগে আমি আর কোথাও ফিরছি না। কথাগুলো ছুঁড়ে দিয়েই পুষ্পকে একরকম ধাক্কা দিয়ে রান্নাঘর থেকে বেরিয়ে আসে নাঝা। ঠিক তখনই পেছন থেকে পুষ্পর তীক্ষ্ণ কণ্ঠস্বর ভেসে ওঠে, লুসিয়ান কিন্তু বেঁচে আছে, ও মরেনি। ইকরাব আর তালহা হয়তো তাকে হারিয়েছে, কিন্তু লুসিয়ান কিছুতেই তাকে হারাবে না।
ইকরাব আর তালহা তোকে হারিয়েছে, কিন্তু লুসিয়ান কিছুতেই তোকে হারাবে না। কথাগুলো কানে পৌঁছাতেই পাথরের মতো থমকে যায় নাছারপা। লুসিয়ান বেঁচে আছে, কিন্তু তৌসির তো ওর চোখের সামনে ওকে জ্যান্ত কবর দিয়েছিল, তাহলে সে কিভাবে ফিরে আসবে? প্রবল বিস্ময় আর ভাবনাসীন ধাক্কার বুকের ভেতরটা ছেদ করে ওঠে নাছার। তবে নিজের এই তীব্র স্নায়ুচাপ বিন্দু পরিমাণও প্রকাশ করে না সে, বরং খুব শান্ত ভঙ্গিতে ঘাড় ঘুরিয়ে পুষ্পের দিকে তাকায়। ঠোঁটের কোণে এক চিলতে তাচ্ছেলে হাসি ঝুলিয়ে ওর চোখে চোখ রেখে কঠিন স্বরে বলে, ওকে গিয়ে বলিও ক্ষমতা থাকলে আমার একটা লোম অত্যন্ত ছুঁয়ে দেখাতে। আমি এখন এক ভয়ঙ্কর বাঘের ডেরাবন্দি, তৌসির শিকদারের বুকে। বুঝতে পারছো তুমি? তৌসিরের শিকদার এক আস্ত মানুষরূপী পশু। নিজের স্বার্থ আর নিজের চাওয়ার জন্য সে সব কিছু করতে পারে, যে কোনো কিছু। তাই নিজের ভালো চাইলে এখান থেকেই সাবধান হও। তো এইটুকুই ছিল স্নিগ্ধবিষ গল্পের 40তম পর্ব। হাফিজ, টাটা।